পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে। সে কাছে আসতে পারছে না। সঈদের জন্য পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সঈদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে, হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান সঈদ। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সঈদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো। সঈদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সঈদ মা গো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেললো দূরে। অশ্রব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দুই তিনজন গ্রামবাসী মনে মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তর মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতেছো? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। দুহাত বুকের উপর, লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আটকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জান হেন থেকে। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতে ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িতে গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়ির যাই। হেমলতা মিনমিনে গলায় বললেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদ খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অব্দি চলে গিয়েছে। মহিলাটার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে পড়লো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝলেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব বা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দূর দূর করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন। অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতবরকে, মাতবরের সাথে আরো দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছো কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ে গেল। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটাকে? হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটা আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল।
হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠলেন, পদ্মজারে। পদ্মজার বুক ধরাস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিভস্ত পর্দাহীন কাদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার একই রূপ কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা, আম্মা। হেমলতার পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাপড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উচ্চ গলায় বলেন, এখানে এত মানুষ কেন? মাতবর মিয়া, আপনি এখানে কেন? কি হয়েছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মাতবর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন, মিনমুনি গলায় বলেন, আমি ছেলেটারে মারতে কইনি। জলিল, শহীদ আর মঞ্জুর স্যারার নিজের ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলাই মাইয়াটা বাইচা আছে, আর এমন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। শহীদ, জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেস্তা সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো? তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিত অনুভূত করছে। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচন্ড ভাবে, শহীদ, জলিল আর মঞ্জুর ছেলে। মাজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া, মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ির পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময় সেও উপস্থিত থাকবে। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক দ্রুত মানুষগুলোর চোখ ছানা বড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বলল, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতভাগ, বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন, এরপর আনন্দ সহিত সবাইকে নিয়ন্ত্রণ করলেন। আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 19তম পর্ব, যেটা লিখিত হচ্ছে ইলমা বেহরোজ। আপনাদের যদি আমার কণ্ঠে স্টোরি শুনতে ভালো লাগে তাহলে ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা। তো আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।